নমস্কার। এসো গল্প পড়ির আরেকটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের চ্যানেলে আবির্ভূত হচ্ছেন এক নতুন গোয়েন্দা। লেখক শ্রী তন্ময় বিশ্বাস সৃষ্ট এই গোয়েন্দার নাম ধূমকেতু বড়ুয়া। নতুন এই গোয়েন্দার বয়স 50-এর কোঠায়। অপরাধ মনস্তত্ত্ব নিয়ে বেশ কয়েকটা ডিগ্রি তিনি অর্জন করেছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। আপাতত বঙ্গদেশে পাকাপাকি খুঁটি গেড়েছেন। বিভিন্ন কেসে পুলিশ যখন আটকে যায়, খুঁজতে হয় এই ধূমকেতু বড়ুয়াকেই। এমনই একটি কেস নিয়ে আমাদের আজকের গল্প শ্রী তন্ময় বিশ্বাসের কলমে, অপরাধের নেপথ্যে। আজকের গল্প পাঠে প্রভাকর, সমগ্র পরিচালনা আবহ ও ধূমকেতু বড়ুয়ার চরিত্রে আমি প্রীতম। অন্যান্য চরিত্রে কুন্তল, ইভান, রক্তিম, রমাকান্ত, ইরাবতী, সঞ্জীবন, অমিত, আসঞ্জন, সায়ন্তন ও প্রবাল। শব্দ সংযোজন অমিত, পোস্টার ডিজাইনে অনির্বাণ। শুরু হচ্ছে ধূমকেতু সিরিজের প্রথম গল্প, লেখক শ্রী তন্ময় বিশ্বাসের কলমে, অপরাধের নেপথ্যে। থানায় ওসি ধীমান বাগচির ঘরে মুখোমুখি চেয়ারে বসেছিলেন মধ্যবয়স্ক ধূমকেতু বড়ুয়া। একটু তফাতে অপর একটি চেয়ারে বসে এএসআই সৈকত। এইমাত্র সৈকত একটি মর্মান্তিক কেসের প্রাথমিক তদন্ত করে ফিরে এসেছে। সেই বিষয়ে কথাবার্তা চলছিল। সৈকত আর ধীমানের মুখ চিন্তাকুটিল, কিন্তু ধূমকেতুর মুখ সদা প্রসন্ন। বাঁ পায়ের ওপরে ডান পা তুলে হালকা আন্দোলিত করছিলেন ধীমানের কথা শুনতে শুনতে। তার সামনে টেবিলের ওপরে রাখা সদ্য শেষ করা চায়ের কাপ। ধীমান বলছিল, বুঝলেন, ওই বাড়ির ওপর দিয়ে যেন একটা অভিশাপ বয়ে যাচ্ছে। বড় ছেলের মৃত্যু, ছোট ছেলের অপহরণ, অবশ্য তাকে ফেরত পাওয়া গেছে। মেজ ছেলে এই বাড়ির সাথে সম্পর্ক চুকিয়ে বাইরে থাকে। আর আজকে সকালে গৃহকর্তা নীতিশ চ্যাটার্জির মৃতদেহ আবিষ্কার। হ্যাঁ, যাই হোক, সবই তো শুনলেন। চলুন সরজমিনে দেখে আসা যাক। তা নীতিশ চ্যাটার্জি কি কাজ করতেন? মদের ব্যবসায়ী, তবে বাজারে ড্রাগস চোরাচালান করতেন বলে কানাঘুষো ছিল। আমরা অবশ্য তেমন কোনো প্রমাণ এখনো পাইনি। উঁচু মহলের সাথে বেশ ঘনিষ্ঠতা ওনার ছিল, ফলে এমন লোকের শত্রুর অভাব ছিল না। যাই হোক, এবার তবে উঠা যাক নাকি? বেশ, তো চলুন। তিনজন গাত্রোত্থান করল। নীতিশ চ্যাটার্জির দ্বিতল বাড়ি বেশ প্রকাণ্ড, এক মানুষ সমান পাঁচিল দিয়ে ঘেরা। সুদৃশ্য গেট থেকে পাকা একফালি রাস্তা গাড়ি বারান্দা অবধি বিস্তৃত। পথের দুধারে নিয়মিত ছাটা পাতাবাহার গাছের সারি। এখন সমগ্র জায়গায় পুলিশের বিভিন্ন কর্মীরা ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে আছে। ওরা তিনজনে গাড়ি থেকে নামতেই কনস্টেবল সনাতন সামনে এসে স্যালিউট দিয়ে পা ঠুকে দাঁড়ালো। ধীমান প্রশ্ন করে, কি সনাতন? এফএসএল মানে ফরেনসিক সায়েন্টিফিক ল্যাবরেটরি থেকে লোকজন এসেছে? হ্যাঁ স্যার, ওনারা কাজ করছেন। আচ্ছা বেশ, আমাদের নিয়ে চলো স্পটে। সনাতন অগ্রগামী হলো। বাকিরা ওকে অনুসরণ করে সদর দরজা দিয়ে অন্দর মহলে প্রবেশ করে। প্রথমেই প্রকাণ্ড বৈঠকখানা, সেখানে দুজন মহিলা পুলিশ দাঁড়িয়ে আছে। ঘরে প্রবেশের পরে আধুনিক বিলাসবহুল আসবাব আর বৈদ্যুতিক উপকরণে চোখ ঝলসে যাবার দাখিল। ঘরে প্রবেশের একটি মাত্র পথ। ওরা যে দরজা দিয়ে ঢুকলো সেটা। সোফা, টিভি আর অন্যান্য বিনোদনের উপকরণকে বাম পাশে রেখে একটি চওড়া সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে। সিঁড়ির নিচের স্পেসটি কাঠের ক্যাবিনেট দিয়ে ঢাকা। ডান দিকে ডাইনিং টেবিল, তার থেকে একটু এগিয়ে মডিউলার কিচেন। ঘরের ডান দিকের একটি কোণে ওয়াশ বেসিন, পাশে একটি ছোট্ট দরজা, সেটি বন্ধ। সনাতন সিঁড়ি ধরে কিছুটা এগিয়ে গিয়েছিল। তাকে লক্ষ্য করে সৈকত আর ধীমান সিঁড়ি দিয়ে ওপরে উঠছিল। হঠাৎ ধীমান পেছন ঘুরে দেখে ধূমকেতু নেই।
ধূমকেতু বৈঠকখানার মাঝে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে চারিদিকে ঘুরে ঘুরে কি জানি দেখছে। ধীমান আবার নিচে নেমে শেষ ধাপে দাঁড়িয়ে বলে, কি হলো ধূমকেতু বাবু? কিছু না, এত সুন্দর সাজানো বৈঠকখানা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। আচ্ছা সনাতন, ওই যে ছোট্ট বন্ধ দরজা, ওটা কি ওয়াশরুমের? আগে হ্যাঁ স্যার, নিচের ঘরে ওই একটি মাত্র আছে। তার পাশে যে বন্ধ দরজাটা দেখছেন সেটা মেজর ছেলের ঘর ছিল, বর্তমানে বন্ধ। ধূমকেতু কিছু না বলে সর্বকনিষ্ঠ আঙ্গুল ধীমানকে দেখিয়ে ওই দিকে অগ্রসর হলেন। কিছুক্ষণ পরে ফ্ল্যাশের শব্দ হলো। ফিরে এসে হাসি মুখে বলেন, অনেকদিন ব্যবহার করা হয়নি, ফ্লাশের জল কালচে। যাই হোক, চলুন উপরের দিকে। নিচের ঘরের নকশা মনে মনে গেঁথে নিয়েছি। সিঁড়িটা কিছুটা উঠেই বাম দিকে মোড় নিয়ে আবার বাম দিকে মোড় নিয়েছে। এখানে সরু করিডোর, পাশাপাশি দুটো রুমের দরজা, দুটো ঘরের দরজাই খোলা। একটি রুমে একজন পুলিশ অফিসার বাড়ির ভৃত্য শ্রেণীর দুজনকে জিজ্ঞাসাবাদ করছে। অন্য ঘরে বেশ কিছু লোক ছবি তুলছে আর নানা রকম জিনিস গ্লোভস পরে প্লাস্টিকের ব্যাগে পড়ছে। সনাতন পুলিশের জিজ্ঞাসাবাদের ঘরের দিকে ইশারা করে। ওরা প্রবেশ করতেই ভৃত্য দুজন বেরিয়ে গেল। ঘরের ঠিক মাঝখানে বেডে চিত হয়ে শায়িত ছিল নীতিশ চ্যাটার্জির দেহ। চোখ দুটো বন্ধ, গলাটা কেটে অনেকটা হা হয়ে গেছে। কাটসটি ঠিক অ্যাডামস আপেলের নিচে। মাথার নিচের বালিশ রক্তে ভিজে গেছে, সেটা গড়িয়ে গায়ের সাদা সুতির পাঞ্জাবিটাও ভিজিয়ে দিয়েছে। বুকের ওপরে ডান এবং বাঁ দিকে পাঞ্জাবির ওপরে গভীর গোলাকার ক্ষত, সেটা গড়িয়ে রক্ত পড়ে গোল করে বিছানার চাদর ভিজিয়েছে। তবে এখন জমাট বেঁধে কালচে বর্ণ ধারণ করেছে। নাভির নিচেও এলোমেলো ক্ষত, পাঞ্জাবি ছিন্ন। পা দুটো স্বাভাবিক ব্যবধানে লম্বালম্বিভাবে গোড়ালি বেড স্পর্শ করে আছে। আধুনিক খাট, শঙ্খ শুভ্র দামি বিছানার চাদর টান টান। মাথার দিকে খাট খানিকটা উঁচু। খাটের পাশে ছোট বেড টেবিলের ওপরে একটা কাচের ভারী গ্লাস, কিছুটা পানীয় গ্লাসের তলায় পড়ে আছে। তার পাশে অর্ধেক পূর্ণ জলের বোতল এবং গ্লেনফিডিচ সিঙ্গেল মল্ট হুইস্কির বোতল, তাতে সিকি ভাগ তরল পড়ে আছে। ধূমকেতু খুব কাছে গিয়ে ঘুরে ফিরে দেখে প্রশ্ন করেন, ঘরের মধ্যে প্রথম কে প্রবেশ করেন? সৈকত বলে, ওনার স্ত্রী। আচ্ছা, ঘরের কোনো জিনিসের পরিবর্তন হয়নি তো? আই মিন, ডিটেলস নিয়েছিলেন? না, পরিবর্তন হয়নি। দরজা ভেজানো ছিল, দুটো জানলা বন্ধ ছিল, কারণ এসি চলছিল। আচ্ছা, ঘরের কোণে ওই দরজাটা বুঝি ওয়াশরুমের? একটু মৃদু হেসে ধূমকেতু ঘর থেকে বাইরে করিডোরে এসে দাঁড়ালেন। সেই সময় পাশের ঘর থেকে একজন বেরিয়ে এসে অবাক হয়ে তাকিয়ে বলে, স্যার আপনি এখানে? আরে শ্যামল, কি আশ্চর্য! কেমন আছো? তুমি বুঝি এখন এই জেলাতেই পোস্টেড? হ্যাঁ স্যার, পুনের এফএসএল থেকে এখানে এক্সপার্ট হিসেবে জয়েন করেছি। তা আপনি হঠাৎ এখানে? ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। এলাম রহস্যভেদের উদ্দেশ্যে। আমি কিছু কিছু স্যাম্পেল নিয়েছি, একটা খটকা তাও রয়েই গেছে। তবে কেসটা তো খুব জটিল নয়, মোটিভটা ধরতে পারলে। আচ্ছা স্যার, আপনার কি কিছু চোখে পড়েছে? গভীর দৃষ্টিতে শ্যামলের চোখের দিকে তাকালেন ধূমকেতু। তারপর বলেন, খটকাটা ঠিক কি তোমার কাছে? স্যার খটকা বলতে হাতের মধ্যে সরু দুটো লম্বা চুল পেয়েছি। লেন্থের জন্য মেইলি চুল বলেই প্রাথমিক ধারণা। আর ক্ষতটা যেভাবে হাঁ হয়ে আছে আর রক্তের রঙটাও তো কালচে, ফলে টাইম অফ ডেথ অনেকক্ষণ বলেই আমার বিশ্বাস। আর গলার কাছের ক্ষতটা যতটা গভীর ততটা কিন্তু ব্লাড বার হয়নি। বাকি কার্ডসগুলো তো একই প্রশ্ন থেকে যাচ্ছে। বাহ, দারুণ অবজারভেশন। আপনি কি মনে করছেন ধূমকেতু বাবু? আমি কি মনে করছি তাতে এখন আর কিছু এসে যায় না। তবে শ্যামলের একটা প্রশ্ন কিন্তু সত্যি গুরুত্বপূর্ণ। কোন প্রশ্ন? মোটিভ। তবে আমাকে আগে আরো কিছু সূত্র খুঁজতে হবে। চলুন এই ঘরে ঢোকা যাক। শ্যামল এবার বলে, স্যার আজ তাহলে আসি, আমার তো এখানে কাজ শেষ। রিপোর্ট করে থানায় পাঠিয়ে দেব।
আর আপনার যদি কিছু হেল্প লাগে তখন না হয় আমাকে এই নাম্বারে ফোন করে নেবেন। কথা শেষে একটি কার্ড এগিয়ে দেয়। ধূমকেতু, ধীমান আর সৈকত ঘরে প্রবেশ করে। সাধারণ শোবার ঘর যেমন হয় ঠিক তেমন, শুধু বৃত্তশালিতার উপচে পড়া নিদর্শন ছাড়া আর কিছু নেই। ঘরের কোণে এক জানালার পাশে বৃহৎ বিছানায় শুয়ে আছেন এক ভদ্রমহিলা। কোমর অবধি চাদর ঢাকা দেওয়া, খাটের পাশে ভাঁজ করে একটা হুইল চেয়ার রাখা। কান্নাকাটির জন্য চোখ বেশ ফোলা ফোলা। ঘরে একজন মহিলা পুলিশ বসেছিল। এই ঘরেও একটি ওয়াশরুম রয়েছে, ছোট্ট একটা বুককেস, আর তার পাশে বিরাট একটা ড্রেসিং টেবিল, তারও পাশে ওয়াল ক্যাবিনেট আলমারি। এই ঘরেও দুটো জানালা, দুটো ঘরের সংযোগ দেওয়ালে একটি ওয়াল মাউন্টেড বিরাট টিভি চলছে, ফলে এটি বিছানায় শুয়ে দেখতে ভারী সুবিধা হয়। ধূমকেতু ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে কাঁচে লাগানো বেশ কয়েকটি টিপের মধ্যে একটি নখ দিয়ে তুলতে তুলতে বললেন, বেলজিয়াম গ্লাস মনে হচ্ছে। কথা শেষে একটি ড্রয়ার টানেন। তৎক্ষণাৎ জিভ কেটে বলেন, আপনার অনুমতি ছাড়া একজন ভদ্রমহিলার ব্যবহার করার ড্রয়ার খোলবার জন্য মাপ চাইছি। কিছুক্ষণ কি জানি দেখলেন, এরপর একটি কাগজের প্যাকেট বের করে খুঁটিয়ে দেখলেন। অতঃপর পায়চারি করতে করতে মেঝের দিকে লক্ষ্য রেখে পুরো ঘর এক ভাগ দিলেন। সমগ্র ঘর বেশ খুঁটিয়ে দেখে ধূমকেতু বেডের দিকে এগিয়ে মৃদু গলায় বললেন, আমি জানি এই সময় আপনাকে বিব্রত করা হবে, কিন্তু আমার 3টে প্রশ্ন ছিল। আপনি অনুমতি না দিলে পরে করতে পারি। মহিলাটি নিরুত্তর দেখে মৃদু হেসে ধূমকেতু প্রস্থানের উদ্যোগ নিতেই মহিলা ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, বলুন। তবে ধূমকেতু তড়িৎ বেগে মুখ ফিরিয়ে বলেন, বুঝেছি। মাত্র 3টে সংক্ষিপ্ত প্রশ্ন। 1, কতদিন আপনাদের মধ্যে মনোমালিন্য চলছিল? একটু হকচকিয়ে গিয়ে মহিলাটি বেশ চোখ বড় বড় করে বলে, মানে? মেঝের দিকে খুঁটিয়ে কি দেখতে দেখতে ধূমকেতু আবার বলেন, মানে আপনার আর আপনার মৃত স্বামীর মধ্যে কতদিন ধরে মনোমালিন্য চলছিল? না হলে তো আপনাদের একসঙ্গেই রাতে শোবার কথা, তাই না? মাসখানেক। সারা বাড়িতে 2টো ঘরের টিভি দেখলাম, একটা নিচে বসার ঘরে আর 2 এই ঘরে। যাই হোক, দ্বিতীয় প্রশ্ন, এই খাটটা কবে দিক পরিবর্তন করালেন? দেখুন, খাটের পায়ার ছাপ আর 2টো পায়ার মধ্যে খালি চোখে যে ডিফারেন্স দেখতে পাচ্ছি, ঘুরিয়ে দিলে খাটটা ঠিক খাপে খাপে বসবে। টিভি দেখতে সুবিধা হবে বলে দিন 2 আগে চেঞ্জ করেছি। ওকে, আমার শেষ প্রশ্ন, রাধারমন নস্কর কি আপনাদের ফ্যামিলি ডাক্তার? অ্যাকচুয়ালি আপনার ড্রেসিং টেবিলের ড্রয়ারে একটি ওষুধের কাগজের প্যাকেট ছিল, তাতে প্রেসক্রিপশনে নামটা দেখলাম। ডেট অবশ্য মাস 1.5 পুরনো। 2টি পাতা ওষুধও আছে দেখলাম। এর মধ্যে একটা পাতার 10টার মধ্যে 5টা ব্যবহার করা হয়েছে। ওষুধের নাম এটিভান। এটা সচরাচর স্লিপ অ্যাপনিয়া আর অ্যাংজাইটি দূর করতে ব্যবহার করা হয়। আমার ধারণা আপনি 1 মাসের মতো ওষুধটি কিনেছিলেন। হ্যাঁ, আমাদের পরিবারের উপর দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে, সেই দুশ্চিন্তার জন্যে আমাকে ঘুমের ওষুধ খেতে হতো। দয়া করে আমাকে একটু একলা থাকতে দিন, আমার ভীষণ মাথা যন্ত্রণা করছে। ধন্যবাদ, এখন আর আপনাকে বিরক্ত করব না, আজ আসি। করিডোর পেরিয়ে আবার সিঁড়ি, সেটা কিছুটা ভাঙলেই আরেকটা রুম। এরপরে সিঁড়ি ছাদের দরজায় গিয়ে শেষ হয়েছে। প্রথমে ছাদে গিয়ে চারপাশটা ভালো করে ঘুরে দেখে এলেন ধূমকেতু। এরপর এই রুমে ঢুকলেন। দরজা ভেজানো ছিল। পায়ে প্রকাণ্ড এক ব্যান্ডেজ নিয়ে বাড়ির ছোট ছেলে প্রবাল চ্যাটার্জি একটি আরাম কেদারায় হাফ প্যান্ট পরে বসে সামনের একটি চেয়ারে ব্যান্ডেজ বাঁধা পাটা তুলে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে বসেছিল। মুখ ক্লিন শেভড, চুল বেশ বড়, ডান দিকে সিঁথি, খোলা পায়ে ঘন লোম, হাতের মোটা কবজিতে ভারী ওজনের সোনার বালা পরা। ওদের প্রবেশের শব্দে সে চোখ মেলে তাকালো। চোখগুলো আরক্ত। এই ঘরে একটি জানালা, মাঝারি মাপের সাধারণ খাট, এসি লাগানো আছে ঢোকার দরজার ঠিক ওপরে।
টিভি নেই। এই ঘরে কোনো ওয়াশরুমের দরজা চোখে পড়ল না। একটি কাঠের আলমারি আর ছোট্ট ড্রেসিং টেবিল রয়েছে। অন্য একটি দরজা আছে, সেটি খোলা এবং বাইরের ঝুল বারান্দা নির্দেশ করছে। কোমর সমান রেলিং। ধূমকেতু ওইদিকে এগিয়ে গেলেন। ফিরে এসে ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকিয়ে বললেন, আপনি বোধহয় এই ঘরে আগে থাকতেন না, আপনার মা থাকতেন, তাই না? ছেলেটি ভ্রু কুঁচকে বলে, এমন মনে হলো কেন? সহাস্য মুখে ধূমকেতু আবার বারান্দার দিকে এগিয়ে গিয়ে বলেন, এই ঘরে আপনার মায়ের টিপ লাগানো আছে আয়নায়। ছেলেটি এবার প্রশ্ন করে, হ্যাঁ, তিনি থাকতেন এই ঘরে একসময়। যাই হোক, কাজের কিছু পেলেন? কে বা কারা বাবাকে মারতে পারে? বারান্দা থেকে ভেতরে ঢুকতে ঢুকতে ধূমকেতু বলেন, না, এখনো কিছু পাইনি। সবার প্রথমে ওই ছুরিটার খোঁজ পাওয়া দরকার। যদিও আমার ধারণা মৃত্যু ওতে ঘটেনি। তা আপনার নামটা কি? কি বলছেন কি আপনি? অত রক্তপাত, গলাটা কাটা। এই ব্যাপারটা খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, ওটা পোস্টমর্টেম করলেই জানা যাবে। যাই হোক, এই বারান্দা থেকে নিচে জাম্প মেরেছেন কোনো দিন? খুব একটা উঁচু নয়, কিন্তু নিচে একটা গাছের ডাল আছে খুব কাছে। মানে? একটু থেমে নিজের পায়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্যর হাসি হেসে বলে, না না, এটা কিন্তু ব্যালকানি থেকে লাফ দিয়ে নিচে নেমে হয়নি। সপ্তাহখানেক আগে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে পায়ে চোট লেগেছে। জানি আপনারা সবাইকেই সন্দেহ করবেন, তবে বলে রাখি, আমি বাবাকে মারিনি। ধূমকেতু একটু এগিয়ে সামনের টেবিল থেকে একটা ডায়েরি তুলে উল্টাতে উল্টাতে বলেন, আমি সেটা বলতে চাইনি। এই ঘরের মেঝেতে হুইল চেয়ারের ঘষতে যাওয়ার দাগ মার্বেলে পড়েছে। ওই যে একটা ওয়াকার রয়েছে আপনার টেবিলের পাশে, অর্থাৎ অনেক দিন ধরে পায়ের কোনো কিছুতে আপনি কাবু, বা এই জিনিসটা ঘরের আগের কোনো বসবাসকারীর। সে যাই হোক, আপনি মনে হয় প্রমোটারি করেন প্রবালবাবু। আপনার এই ডায়েরি পড়ে তাই মনে হলো। উপরে আপনার নামটা জল করছে। আজ আসি, আবার দেখা হবে। নিচে নেমে সোজা বাড়ির পেছনে নর্দমার দিকে গেলেন ধূমকেতু। সমগ্র বাড়ির বাথরুমের জল যেখানে মিলিত হয়েছে সেখানে নিচু হয়ে বসে বেশ কিছুক্ষণ তাকিয়ে ধীমানকে বললেন, ওসি সাহেব, এখানকার জল একটু স্যাম্পল চেকে পাঠান FSL এ। ধীমান খুব অবাক হয়ে সনাতনকে নির্দেশ দিল। তারপর বলে, কি বুঝলেন? খুন যে হয়েছেন সেই বিষয়ে সন্দেহ নেই, আর যে ঘরে দেখলাম সেখানে তাকে খুন করা হয়নি। বডি মেরে কেটে পরে এই ঘরে শিফট করা হয়েছে। আর যে মেরেছে সে এই বাড়ির নকশা ভালো করে জানে। কিভাবে এত নিশ্চিন্ত হচ্ছেন? বলছি, মৃতের মুখের কোণে এখনো গাঁজলা স্টেইন রয়েছে। খুব খুঁটিয়ে দেখলে আপনি দেখতে পাবেন ওটা বমির আভাস। যদিও আমার ধারণা সযত্নে কেউ মুছিয়ে দিয়েছে। বডিটি জীবন্ত অবস্থায় ওই ঘরে গলাটা কাটলে ফিনকি দিয়ে রক্ত বার হতো, ফলে খাটের মাথার দিকের কাঠে রক্তের একটা নকশা গঠন হতো। রক্তের বিন্দু গোলাকার না হয়ে হতো বিক্ষিপ্ত। এখানে সেটা ঘটেনি। রক্তের রং, গোলাকার আকার আর দেহের শীতলতা বলছে মৃত্যু অনেকক্ষণ আগে ঘটেছিল। যদিও আমার কিছু প্রশ্ন আছে, সেটা আজ আর এই পরিবেশে করলাম না। এবার আর একটা দিক বলছি। মারার পরে ওইভাবে খাটে রেখে শুধুমাত্র যে আমাদের বিভ্রান্ত করেছে তাই নয়, খুনির চরম আক্রোশের ছাপ ফুটে বেরোচ্ছে। রক্তের পরিমাণ বলছে এই নারকীয় কাটাকাটি অন্যত্র হয়েছে, নচেত নিহত ব্যক্তি পা ছটফট করতেন। বিছানার চাদর এত সুন্দর টান টান থাকতো না, কিন্তু অন্য সব জায়গায় খুঁজে আমরা তেমন কিছুই পাইনি। অর্থাৎ খুনি অনেকটা সময় পেয়েছে সেগুলো মুছে ফেলবার। সেই মোছামুছির জল নির্গমন নিশ্চয়ই এই বাড়ির পিছনের নালী পথেই গেছে। তাই বললাম স্যাম্পল টেস্ট করুন। আর শুনুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটিভেন ওষুধের একটি পাতা কিন্তু নেই। ওতে লোরাজিপাম থাকে। হুইস্কির সঙ্গে এটি সেবন করলে বা ওষুধ খাবার পর হুইস্কি পান করলে ফলাফল মৃত্যু। আমার ধারণা অ্যান্টিমর্টেম ডেথ বাই পয়জন। ভিসেরা চেক করলেই পেয়ে যাবেন ডাক্তার।
FSL রিপোর্ট এলে মিলিয়ে নেবেন। চলুন এবার থানার দিকে যাওয়া যাক। এই পরিবারের অভিশাপের কাহিনীটা আবার গোড়া থেকে শুনতে হবে, না হলে মোটিভটা ঠিক ধরা যাবে না। পুলিশ বোলেরোটা ওদের নিয়ে থানার দিকে ছুট লাগালো। থানায় এসে বসার পরে ধূমকেতু বলেন, ওসি সাহেব, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব, আপনি সেই অনুসারে অতীত কাহিনীগুলো বলবেন। বেশ তো, কিন্তু তার আগে চা বলি। আমার আপত্তি নেই। ধীমান বেল বাজাতেই এক হাবিলদার ছুটে এলে তাকে 3 কাপ চায়ের নির্দেশ দিল। তারপর ধূমকেতুকে বলল, আপনি প্রশ্ন শুরু করতে পারেন। বড় ছেলের মৃত্যু কি স্বাভাবিক নাকি অন্য কিছু? না, স্বাভাবিক নয়। ওদের বাড়ি থেকে বেরিয়ে কিছু দূর আসার পরে একটি বাজার চোখে পড়েছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, সেখান থেকে একটু বাঁদিকে গেলে অপেক্ষাকৃত নির্জন জেলা লাইব্রেরি। সেখানে গেটের সামনে রাস্তার ধারেই এক পথচারী সকালে একটি বড় স্টিলের তালা বন্ধ ট্রাঙ্ক পড়ে থাকতে দেখে। কৌতূহলী হয়ে সে তালা ভেঙে খুলে দেখে যে বড় ছেলে শান্তনু চ্যাটার্জির মৃতদেহ। রিপোর্টে পাওয়া যায় রক্তে কার্বন ডাইঅক্সাইড মিশে গিয়ে কার্বক্সি হিমোগ্লোবিন ফর্ম করে এবং সেটা ফ্যাটাল সীমার অনেকটা বেশি ছিল। ফলে বুঝতে অসুবিধা হয় না যে ওই ট্রাঙ্কে দম বন্ধ হয়েই ওর মৃত্যু হয়েছে। তবে ক্লোরোফর্ম ট্রেস হয়েছে। অনুমান আগে অজ্ঞান করে তারপরে ভেতরে ঢোকানো হয়। মিসিং ডায়েরি করেছিল বাড়ির লোক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি 2 দিন পরে ওই লাশ পাওয়া যায় ট্রাঙ্ক বন্দি অবস্থায়। ফরেন্সিক পোস্টমর্টম সবই করা হয়েছিল, রিপোর্ট আছে। বাড়িতে মুক্তিপণ চেয়ে কোনো চিঠি এসেছিল নাকি? না, তেমনটা কিন্তু কেউ রিপোর্ট করেনি। সেই ট্রাঙ্কটা কি দেখা যাবে পরে? হ্যাঁ, আছে তো, এক্সিবিট রুমে। কতদিনের ঘটনা এটা? তা মাস 2 হবে। মেজ ছেলে কি তখন এই বাড়িতেই থাকতো? না, এই দিন 7 আগেই কি এক পারিবারিক ঝামেলায় নাকি সে বাড়ি ত্যাগ করে। নীতিশ চ্যাটার্জিও আর যোগাযোগ রাখতেন না বলেই শুনেছি। আচ্ছা, বাড়ির বাকিরা কি কেউ যোগাযোগ রাখতেন? এটা জানা নেই। ঝামেলা কি নিয়ে হয়েছিল খোঁজ নেননি? হ্যাঁ, নিয়েছি। ব্যবসার মালিকানা সত্ত্ব আর উইল। বেশ, এখন ছোট ছেলের অপহরণ বৃত্তান্ত বলুন। এই 1 সপ্তাহ আগে ভর দুপুরে চুল কেটে ফেরার পথে নাকি ওকে অপহরণ করে। রাতে বাড়িতে মুক্তিপণ চেয়ে চিঠি পাঠায়। নীতিশবাবু নিজে এসে তক্ষুনি থানায় যোগাযোগ করেন। আমরা ফাঁদ পাতি। ভোর 5টায় ওই লাইব্রেরির সামনে টাকার ব্যাগ রাখতে বলে অপহরণকারীরা। সাথে এও বলে যে সেখানে একটি ট্রাঙ্ক থাকবে, ওর মধ্যেই আছে ছোট ছেলে প্রবালবাবু। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই আমরা ওই জায়গায় ফাঁদ সাজিয়ে বসে থাকি, কিন্তু কেউ আসে না বা ট্রাঙ্কও পাওয়া যায়নি। আমরা ফিরে আসি। 8টার সময় থানায় ফোন করেন নীতিশবাবু, বলেন যে ছেলেকে পাওয়া গেছে। ওই বাজারেই 6টার সময় নাকি এক স্টেশনারি দোকানের সামনে তালা বন্ধ ট্রাঙ্কে পড়ে থাকতে দেখে। সেই ট্রাঙ্ক থেকে মানুষের গোঙানোর আওয়াজ পেয়ে ভেঙে দেখে পা বাঁধা অবস্থায় প্রবালবাবু। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তাই থানায় জানাতে একটু দেরি হয়েছে ওদের। এই হলো অপহরণের বৃত্তান্ত। কিন্তু কেন ওরা প্ল্যান চেঞ্জ করে ট্রাঙ্কটা ওখানে রেখেছিল সেটা বোঝা যায়নি। আর নীতিশবাবুর মৃত্যু তো নিজেই দেখলেন। বেশ বেশ বেশ, দ্বিতীয় ট্রাঙ্কটা তো থানাতেই আছে। এক্সিবিট রুমে আছে, ফরেন্সিক করিয়েছিলাম, কিন্তু তেমন কিছু সূত্র পাওয়া যায়নি। রিপোর্টটা আছে। বেশ, আজকের খুনের রিপোর্টগুলো আসুক, একসঙ্গে সব দেখব। এখন একটু ট্রাঙ্ক দুটো দেখব, চলুন। বেশ তো, চলুন। সদরের মহাফিজ থানায় যেতে হবে। ভালো করে 2টো ট্রাঙ্ক পর্যবেক্ষণ করে ধূমকেতুর ভ্রু কুঁচকে উঠল। সৈকত সেটি দেখে একটু হেসে বলল, বর্তমান খুনের সাথে এই কেসের মনে হয় না কোনো যোগসূত্র আছে। এটি সিম্পল কিডন্যাপিং কেস। ওনার কাছ থেকে পয়সা নেওয়ার জন্য এমনটা করেছে কোনো পুরনো গ্যাং। হতে পারে, হতে পারে। তবে একই পথে দুটো অপহরণ, তার মধ্যে আবার প্রথম কেসে মৃত্যু, দ্বিতীয় কেসে অপহরণের চিঠি এলো। ভারী আশ্চর্যের। যা বাবা, এতে আশ্চর্যের কি আছে? পুলিশের কাছে এসেছিলেন বলে হয়তো রাগে মেরে দিয়েছে। নেক্সট অপহরণের জন্য এই ঘটনা উদাহরণ হিসেবে কাজে লাগাবে ওরা। হাই আর কি।
2 নম্বর ছেলের ক্ষেত্রেও তো পুলিশের কাছে এসেছিলেন নীতিশবাবু, আর তাকে জ্যান্ত পাওয়ার কারণ কি? দেখুন ধূমকেতুবাবু, একেও হয়তো মেরেই ফেলতো। ভেবে দেখুন, তালাবন্ধ একটি ট্রাঙ্ক এসে বন্দি ছিল, ফলে শ্বাসরোধ হয়ে এরও মৃত্যু হতো। ভাগ্য ভালো যে সকাল সকাল দোকানি চলে এসেছিল আর গোঙানি শুনে তালা ভেঙে ওকে উদ্ধার করে। খুব সাধারণ অপহরণকারীর কাজ এটা। ওদিকে আজকে আপনি নিজেই বললেন নীতিশবাবুকে যে খুন করেছে সে ওই বাড়ির নকশা ভালো করেই জানে, ফলে আপনার কথা অনুযায়ী সে বাড়ির লোক। আর এই ট্রাঙ্কের কেস বাইরের লোকের, অর্থাৎ দুটো কেস আলাদা। তবে হ্যাঁ, গোটা ঘটনার মধ্যে একটা পারম্পর্য হয়তো এসেছে যে বাড়ির লোক সব কমন। বেশ কিছুক্ষণ ধূমকেতু অন্তর্ভেদী দৃষ্টিতে সৈকতের দিকে তাকিয়ে হাসি মুখে বলেন, শুনুন সৈকত বাবু, কিছু পয়েন্ট বলছি। এই বুড়োর চোখে সেগুলো ফসকে যায়নি। দুটো ট্রাঙ্ক খুঁটিয়ে দেখলে দেখবেন বেশ কিছু ফুটো আছে, তবে ফুটোগুলো মোম দিয়ে বন্ধ। এবার আপনার কথাগুলো মন দিয়ে আমি যখন শুনেছি, আপনি আমার 4টে প্রশ্ন মন দিয়ে ভেবে তারপর উত্তর দেবেন। 1, দুজনের কি হাত পা বাঁধা ছিল? সৈকত কিছুক্ষণ ভেবে ধীমানের দিকে তাকিয়ে বলে, স্যার আমাকে শুধরে দেবেন। প্রথম জনের হাত বাঁধা ছিল, তবে পলিয়েছিল পায়ে। দ্বিতীয় জনের শুধু পা বাঁধা ছিল। ধীমান মাথা নেড়ে সমর্থন করল। বেশ। দ্বিতীয় প্রশ্ন, ট্রাঙ্কের ভিতরে ওদের দেহ ছাড়া আর ঠিক কি কি ছিল? এবার একটু ভ্রু কুঁচকে ভেবে সৈকত বলে, পাটের দড়ি যা দিয়ে ওদের বেঁধেছিল, আর মোমবাতি। ও হ্যাঁ, দ্বিতীয় ট্রাঙ্কে যেখানে ছিল সেখানে গন্ধ তেলের ছাপ ছিল। তৃতীয় প্রশ্ন, দেহে কি কোনো লিগেচার মার্ক ছিল? এবার উত্তর দিল ধীমান। ছিল। বড় ছেলের দেহ এত জোরেই বেঁধেছিল যে কালশিটে পড়ে গিয়েছিল। তবে দ্বিতীয় জনের কথা ঠিক মনে পড়ছে না। মনে পড়ছে না, না কারণ ছিল না? আমি আজ সকালে ছোট ছেলেকে খুঁটিয়ে দেখেছি, হাতে বা পায়ে কোনো দাগ নেই। যাই হোক, আমার খটকা ঠিক অন্য জায়গায়। শেষ প্রশ্ন, আচ্ছা, প্রবাল বাবুর উচ্চতা তো আজকে দেখে বুঝলাম মোটামুটি এই 5 ফুট 7 ইঞ্চি হবে। ওর দাদার উচ্চতা কত ছিল? বডি পাওয়ার পরে তো নিশ্চয়ই মেপেছিলেন। হ্যাঁ, ওই 2 ইঞ্চি মতো কম হবে, তবে একটু বাল্কি, সেরিব্রাল পালসি ছিল। তিনি যে বাল্কি ছিলেন সেটা এখনো কিছুটা বুঝতে পারছি। ট্রাঙ্কের ভিতরের দেওয়াল কিছুটা তুবড়েছে। যাই হোক, একটা খটকা লাগছে। বডি ঢোকালো কি করে এত অল্প জায়গায়? কারণ ট্রাঙ্ক লম্বায় 90, চওড়ায় 60 আর উচ্চতায় 42 সেন্টিমিটার। ট্রাঙ্কের গায়ে আপনারা মাপজোপ করে মার্ক করে রেখেছেন, তাহলে ঢুকলো কি করে রে বাবা? আমরা ট্রাঙ্কে যেমন জামা প্যান্ট ভাঁজ করে রাখি তেমন করে ঢুকিয়েছে। আরে মশাই, জামাই আদর করে ঢোকাবে নাকি? আপনি তো হাসালেন এবার। সৈকতের দিকে ফট করে মাথা ঘুরিয়ে মুখোমুখি তাকিয়ে গম্ভীর সুরে ধূমকেতু বলেন, ঠিক বলেছেন সৈকত বাবু, খটকাটা আমার ঠিক সেখানেই। জামাই আদর যখন করেনি, তাহলে প্রবাল বাবুর দেহে তেমন তো বিশেষ আদরের চিহ্ন থাকার কথা, তাই না? কথা শেষ করে মহাফিজ থানার বাইরে বেরিয়ে আসেন ধূমকেতু। আমাকে একটু বাড়িতে নামিয়ে দেবেন। কাল একবার ওই বাড়িতে কিছু সাক্ষাৎকার নিতে হবে। আমি দুপুর নাগাদ থানায় চলে আসব, তারপরে একসঙ্গে যাওয়া যাবে। পরদিন দুপুরে ধূমকেতু তার স্কুটি চেপে থানায় আসার পর ওসি ধীমানের সাথে কিছু কথা বলছিলেন। ধীমান বাবু, ভালো করে মনে করে বলুন তো, বড় ছেলের লাশ যখন পেলেন সেই সময় ওর বাহ্যিক কি কি নজরে এসেছিল? ট্রাঙ্কে কি মাথা, গোঁফ, দাড়ির চুল এসব পাওয়া গিয়েছিল? বড় ছেলের চুল ছিল। পরীক্ষা করে বোঝা যায় যে সেটি মাথার চুল, কিন্তু দাড়ি গোঁফ বিশেষ ছিল না। ওই 2 দিনে যেটুকু খোঁচা খোঁচা ওঠে আর কি, না হলে ক্লিন শেভড বলা চলে। তবে হ্যাঁ, ছোট ছেলের ট্রাঙ্কে বাধা দিয়ে ধূমকেতু বলেন, দাড়ি আর মাথা দুটোর চুলই পাওয়া গেল, তাই তো? আগে হ্যাঁ, একদম। বেশ, গতকাল দেখেছি ওর মুখে কোনো দাড়ি গোঁফ নেই। যাই হোক, সেই চুলের এফএসএল রিপোর্ট করা হয়েছিল।
নিশ্চয়ই আছে, দেখবেন? হ্যাঁ, পুরনো রিপোর্টগুলো এবার দেখব। কিছুক্ষণ পরে একজন কনস্টেবল রিপোর্ট নিয়ে এলে ধূমকেতু সেটি নিয়ে মন দিয়ে পড়লেন। তারপর ধীরে ধীরে বললেন, বড় ছেলের চুল, ছোট ছেলের মাথার চুল আর দাড়ি পরীক্ষায় প্রমাণিত। রিপোর্টটি ফেরত দিয়ে পুনরায় বললেন, বলছি গতকালের পোস্টমর্টম রিপোর্ট আর কতক্ষণ পরে আসবে? সৈকত পথেই আছে, এই এলো বলে। অল্পক্ষণ পরে সৈকত রিপোর্ট নিয়ে ধীমানের রুমে প্রবেশ করে। ধীমান রিপোর্ট পড়ার সময় তার ভ্রু খানিকটা কুঁচকে ওঠে। পড়ার পরে ধূমকেতুর দিকে রিপোর্টটা এগিয়ে দিতে দিতে বলে, আপনার অনুমান নির্ভুল। বিষ প্রয়োগ হয়েছে। হাই ডোজেজ অফ লোরাজিপাম, স্টমাকে ট্রেসেস আছে, সাথে লিভারেও। ভিসেরাগুলো এক এক করে পরীক্ষা করে ধরা পড়েছে। মৃদু হেসে ধূমকেতুর রিপোর্ট নিয়ে একবার চোখ বুলিয়ে ফেরত দিল ধীমানকে। তারপর উঠে দাঁড়িয়ে বলেন, টাইম অফ ডেথ 12টা থেকে 12:30টার মধ্যে। বিছানায় যে রক্ত পাওয়া গিয়েছে সেটা রিপোর্ট বলছে নীতিশ বাবুর। আর হাতের যে চুল ছিল সেটা রং করা, লেন্থ বলছে 14 ইঞ্চি, অর্থাৎ মহিলার হওয়াই স্বাভাবিক। ছুরির ক্ষত প্রায় 7.5 ইঞ্চি সবচেয়ে গভীরে, আর সবচেয়ে কমে 2.5 ইঞ্চি। রিপোর্টের এই ইনফরমেশন থেকে বলা যেতেই পারে ছুরির লেন্থ হওয়া উচিত হাতল নিয়ে মোটামুটি 10 থেকে 12 ইঞ্চির মতো। এবারে কিছু ধারণা করা যেতে পারে ওর স্ত্রীর ঘর থেকে এক পাতা ওষুধ মিসিং, আর ওই মাপের ছুরি স্ট্যান্ডার্ড কিচেন নাইফের হয়, যে কোনো রান্নাঘরেই মিলবে। ধীমানবাবু, রহস্য তো জমে উঠেছে, এবার সাক্ষাৎকার নেওয়াটা কিন্তু জরুরি। চলুন রঙ্গমঞ্চে যাওয়া যাক। বোলেরোটি নীতিশ চ্যাটার্জির বাড়ির দিকে ধাবিত হয়। বাড়িতে ঢুকে আগে নিচের বন্ধ ঘর খুলে ভালো করে পর্যবেক্ষণ করে দরজা বন্ধ করে বেরিয়ে আসেন। তারপরে নিচের বৈঠকখানায় বসে একজন ভৃত্যকে ডাকতে বললেন। আজকে মেজ ছেলে খবর পেয়ে বাড়িতে এসেছে। ভৃত্যের নাম নিবারণ দাস, বয়স 50-এর আশেপাশে। ভয়ে চুপসে আছে সে। ভয় পাওয়ার দরকার নেই, যা প্রশ্ন করব ঠিক ঠিক ভেবে উত্তর দেবেন, ঠিক আছে? নিবারণ মাথা হেলালো ধূমকেতুর কথা শুনে। বেশ, আপনি এই বাড়িতে কতদিন ধরে কাজ করছেন? প্রায় 25 বছর। একাই করেন নাকি আরও আছে? আমরা দুজন আছি। ঠিক কি কাজ করতে হয়? বাজার করা, ঘর পরিষ্কার করা আর টুকটাক ভাই ফরমাইশ। বাহ, তা নিচের ওই বন্ধ ঘরটা পরিষ্কার করেন না? বড় দাদাবাবু মারা যাওয়ার পর সচরাচর আর করা হয়নি। তাই? কিন্তু আমি আজ একটু আগেই ওই ঘরে ঢুকে দেখলাম বেশ তকতকে পরিষ্কার। তবে হ্যাঁ, নিচের ওয়াশরুম মনে হলো কেউ ব্যবহার করেনি। কাল ফ্লাশের জল অপরিষ্কার ছিল। আচ্ছা, টয়লেট, নর্দমা এগুলোকে পরিষ্কার করে? আপনি? আগে আজ্ঞে টাজ্ঞে না, বলুন হ্যাঁ কি না। হ্যাঁ, মাসে একবার। 2-1 দিনের মধ্যে করেছেন? গেল সপ্তাহে তো করেছি। ঘর ঝাড়ু তো আশা করি রোজই দেন? হ্যাঁ, তবে মুচি একদিন অন্তর অন্তর। ঝাড়ু দেওয়ার সময়ে কোনো ওষুধের খাপ চোখে পড়েছিল? মাথা চুলকে সে বলে, তা তো ঠিক মনে নেই, আসলে চোখে একটু কম দেখি তো। আচ্ছা, চোখের জ্যোতিটা কি আমার প্রশ্নের জন্য কমেছে? যাই হোক, পরশু রাত 12টা থেকে 12:30টার মধ্যে আপনি কোথায় ছিলেন আর ঠিক কি করছিলেন? নিবারণ একটু হকচকিয়ে গিয়ে বলে, আমি তো আমার ঘরেই ছিলাম, বউয়ের সাথে ঘুমোচ্ছিলাম, এর কারণ আমার সকালে এই বাড়িতে কাজে আসতে হবে। এবার ভ্রু কুঁচকে ওঠে ধূমকেতুর। পরক্ষণে সোজা হয়ে হাসি মুখে বলেন, ও, আপনি এই বাড়িতে থাকেন না? না, রোজ সকালে 7টা থেকে রাত 8টা অবধি কাজ করে নিজের বাড়িতে চলে যায়। ওখানে বউ ছেলে মেয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা, শেষ প্রশ্ন, এমন কিছু কি এই 2 দিন নজরে পড়েছে যা আপনার কাছে ঠিক স্বাভাবিক বলে মনে হয়নি? একে না বাবু, তেমন কিছু তো। ও হ্যাঁ, ছোট দাদাবাবু খেলা দেখতে ভালোবাসেন। একদিন হঠাৎ করে যে ঘরে টিভি নেই সেই ঘরে রুম বদলে গিয়ে মায়ের সাথে উঠলেন। খুব একটা বাইরে বেরোতেন না। পা মচকানোর আগে না পরে? পরে। যেদিন মচকায় সেদিন আপনি ছিলেন?
হ্যাঁ, আমি তো বরফ লাগিয়ে ডাক্তার ডাকতে গেছিলুম। ডাক্তার নস্কর? হ্যাঁ। আচ্ছা, আপনি যেতে পারেন। পরের কর্মীকে একটু ডেকে দেবেন। একটু পরে আরেকজন এলেন। মোটামুটি 40-এর কোঠায়, বেশ গাট্টা বলশালী, গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি আর মালকোচা করে লুঙ্গি পরা। একে দেখে মনে হলো আগের জনের চেয়ে একটু সাহসী। নাম হরিশ চক্রবর্তী। আসুন আসুন, ভয় না পেয়ে কিছু প্রশ্নের জবাব দিন। আগে বলুন, ভয় পাবো কেন? আমি কি খুন করেছি নাকি? একদম ঠিক বলেছেন। ভয় কিসের? ভয় পাবে সে যে খুনটা করেছে। যাই হোক, আপনি এই বাড়িতে ঠিক কি কাজ করেন? আমি রান্না করি, বাসন মাজি, জামা কাপড় কেচে দিই। আপনিও কাজ শেষে বাড়ি ফিরে যান? হ্যাঁ, আমি 8টায় আসি আর 9টায় বাড়ি যাই। অর্থাৎ রাতের খাবার রান্না ওই রাত 9টার মধ্যে শেষ? মোটামুটি তাই। কোনো কোনো দিন রাত দিয়ে হয় না, তাই আগেই চলে যাই। পরশু দিন ঠিক কখন গিয়েছিলেন? ওই দিন বাবুর জন্য ফিশ পকোড়া স্যালাড বানিয়ে নিয়ে সকাল সকাল চলে গিয়েছিলাম। ওই ধরুন সন্ধ্যে 7:30। অন্য যে চাকর আছে সে ছিল তখন? হ্যাঁ। এবার দুটো অন্য প্রশ্ন। এক, কিচেনের কোনো জিনিস আপনি এই 2 দিন ধরে খুঁজে পাচ্ছেন নাকি? হ্যাঁ, মাংস সাইজ করার বড় ছুরিটা। আপনি কি করে? সে বাদ দিন, আমি না হয় খুঁজে দেব। আচ্ছা, এবার বলুন তো যে আপনারা দুজন ভৃত্য কোন বাথরুম ব্যবহার করেন? এই তো নিচেরটা। কেন? এবার ভ্রু কুঁচকে ধূমকেতু আনমনে বলে, তাহলে ফ্লাশের জল কালচে কেন? শেষ প্রশ্ন, এমন কিছু কি এই 2 দিন নজরে পড়েছে যা আপনার কাছে স্বাভাবিক মনে হয়নি? না, তেমন কিছু মনে পড়ছে না। বেশ, আপনি আসতে পারেন। হরিশ উঠে চলে যাবার মুহূর্তেই পেছন থেকে ধূমকেতু বলেন, শুনুন, আপনি কি ডিটারজেন্ট দিয়ে কাপড় পরিষ্কার করেন? হরিশ একটু অবাক হয়ে বলে, সার্ফ এক্সেল। তবে 2 দিন হলো বাবু নতুন একটি ডিটারজেন্ট এনেছেন। কেন বলুন তো বাবু? দয়া করে একটু প্যাকেটটি আনবেন। ভারী অবাক হয়ে সে সিঁড়ির নিচের ক্যাবিনেট খুলে সার্ফের নতুন প্যাকেট নিয়ে ধূমকেতুর সামনে রাখল। ধূমকেতু সেটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে মনে মনে বিড়বিড় করেন, রেকিট বেনকিজার্স ভ্যানিশ অক্সিজেন প্রডিউসিং ডিটারজেন্ট। তারপর হাসি মুখে হরিশের দিকে তাকিয়ে বলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে আরেকটা প্রশ্ন করে বিরক্ত করব। উপরে আপনার ম্যাডামের ঘরের খাটটি চেঞ্জ করতে আপনি সাহায্য করেছিলেন, কারণ আপনাকে দেখে মনে হয় আপনার গায়ে খুব শক্তি। হ্যাঁ, মা বলেছিলেন নিচের ঘরের খাটটি পরিবর্তন করে দিতে। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। ধূমকেতু ধীমানকে বলেন, নিচের বাথরুমে চলুন। ওই ফ্লাশের ট্যাঙ্কটির ঢাকনা খুলতে বলুন কাউকে, জলদি। সনাতন খুলে দিল। ধীমান আর ধূমকেতু ঢুকে দেখে ওই ট্যাঙ্কটির জল কালো আর ফেনায় ভরা। নাকে উগ্র ফিনাইলের গন্ধ ধাক্কা মারছে। ধূমকেতু ধীমানের মুখের দিকে তাকাতে অভিজ্ঞ ধীমান বোঝে ধূমকেতু কি বলতে চাইছে। সে সনাতনকে একটি লাঠি দিয়ে জলটি খুঁটিয়ে দেখতে বলে। কিছুক্ষণ পরেই একটি কিচেন নাইফ পাওয়া গেল। হরিশ সেটি হারিয়ে যাওয়া ছুরি হিসেবে শনাক্তও করে। সৈকত সেটা এফএসএলে পাঠানোর ব্যবস্থা করে। ধূমকেতু ফিরে এসে বৈঠকখানার সোফায় বসে কিছু চিন্তা করে। তারপরে ধীমানকে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠেন। সৌরভ চ্যাটার্জি, মেজো ছেলে, বয়স মোটামুটি 32, দোহারা চেহারা, উচ্চতা মাঝারি, একটি কোম্পানিতে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করে। সে বসেছিল নীতিশ চ্যাটার্জির ঘরে। ধূমকেতু তার সাক্ষাৎকার নিতে শুরু করেন। খবরটাকে দিল? ম্লান মুখে এক পলক তাকিয়ে ক্লান্ত সুরে বলে, পুলিশ আর মিডিয়াতে তো বেশ ভালোই ছড়িয়েছে। আচ্ছা, কে খুনটা করেছে বলে মনে হয়? আপনার মা না ছোট ভাই, নাকি আপনি? কড়া চোখে ভস্য করে দেওয়ার মতন একবার তাকালো সে। বাকি দুজনের ব্যাপার আমার জানা নেই, তবে আমি খুন করিনি। অকাট্য অ্যালিবাই আছে। আমি অফিসের কাজে কলিগের সাথে ট্যুরে ছিলাম চেন্নাইয়ে। চাইলে ভেরিফাই করে নিতে পারেন। বেশ, তো সেটা তো করেই নেব। তা কোন উকিল আপনাদের, মানে আপনার বাবার উইল সংক্রান্ত কাজকর্ম করেন? অপরেশ পাল, ক্যালকাটা হাইকোর্ট, বার রুম 21। ওকে, এখন আপনি কোথায় থাকেন? বালিগঞ্জ 2/3 কুঞ্জ সাহার বাড়ি।
ফোন নাম্বার বলবো? হ্যাঁ সনাতন, একটু লিখে নাও সব ডিটেলসগুলো, উনি যা যা বলছেন। আপনি সনাতনকে বলুন আমরা আপনার মায়ের ঘরে একটু যাচ্ছি। ধূমকেতু উঠে পাশের ঘরে অগ্রসর হয়। ভদ্রমহিলা বিছানায় আধ শোয়া ছিলেন, পেছনে বালিশে হেলান দিয়ে। ধূমকেতু ঢুকে নমস্কার করে বলেন, মাফ করবেন, আপনার স্বামীর হত্যার ছুরি খুঁজে পাওয়া গিয়েছে, নিচের ওয়াশরুমে ছিল, ফ্লাসের ট্যাঙ্কে। একটু চুপ করলেন ধূমকেতু। ভদ্রমহিলার চোখের তারা একটু কেঁপে ওঠে। দয়া করে একটু খাট থেকে নেমে মেঝেতে দাঁড়াবেন। আমার পায়ে সেন্স নেই, অনেক দিন ধরে আমি হুইল চেয়ার ছাড়া চলতে পারি না। তাই? কতদিন? মাস দুয়েক আগে প্রেশার ফল করে বাথটাব থেকে উঠতে গিয়ে, সেদিন থেকে টের পাই। তাই? বেশ বেশ বেশ। আচ্ছা ধীমানবাবু, নিচ থেকে একজন মহিলা পুলিশকে ডাকুন তো, ধরে একটু বসিয়ে দিক ওই হুইল চেয়ারে। নির্দেশ মতন কাজটি শেষ হতেই ধূমকেতু চাদর সমেত গদি সরিয়ে ফেলেন। তারপর সৈকতকে বলেন, এই খাটের উপরের অংশ থেকে সাবধানে স্যাম্পল কালেক্ট করে এক্সিবিটে পাঠান। আই হ্যাভ স্ট্রং ফিলিংস, এখানে ডিটারজেন্টের উপাদান পাবেন। নিমেষে ভদ্রমহিলার মুখ ফ্যাকাশে হয়ে গেল, দুই হাতে মুখ ঢেকে কেঁদে ওঠে। ধূমকেতু সেই দিকে ভ্রুক্ষেপ না করে ধীমানকে বলেন, ছোট ছেলেকে দুটো প্রশ্ন করব, চলুন। ধীমানবাবু আমতা আমতা করে বলল, এই মানে ওনার ওনার স্ত্রী কি তাহলে? আর একটু অপেক্ষা করুন, জাল প্রায় গুটিয়ে এনেছি। ছোট ছেলের রুমে ঢুকে ধূমকেতু কোনো ভনিতা না করে বলেন, আপনি চুলে কোনো গন্ধ তেল ব্যবহার করেন? প্রবাল একটু হকচকিয়ে গিয়ে বলে, হ্যাঁ। কেন? হ্যাঁ না, এমনি খাসা গন্ধ। আচ্ছা, শেষ কবে চুল কাটিয়েছিলেন? সপ্তাহখানেক আগে। আচ্ছা, কিডন্যাপিং এর সময় আপনাকে কি খুব মারধর করেছিল? না, অজ্ঞান করে রেখেছিল। তখন তো দাড়ি রাখতেন, এখন কেটে ফেলেছেন। বলছিলাম একটু ভেবে বলবেন তো, কিডন্যাপিং এর ঠিক কতদিন আগে আপনি চুল কেটেছিলেন? কিডন্যাপিং এর দিন চুল কাটার পরেই ফেরার পথে ঘটনাটা ঘটে। সব জেনেও কেন ন্যাকা সাজছেন? ধূমকেতু একগাল হেসে গভীর চোখে প্রবাল বাবুর দিকে তাকিয়ে বলেন, ঠিক এই কথাটি আমি বলতে চাইছিলাম। ন্যাকা সাজছেন কেন? আপনার পায়ে মচকা লাগলে ব্যান্ডেজ শুধু পায়ের পাতার উপর দিয়ে বাঁধা থাকতো না। যাই হোক, কতক্ষণ ওই ট্রাঙ্কে বন্ধ ছিলেন? প্রায় দুপুরের পর থেকে ওই উদ্ধার হওয়া অবধি। অর্থাৎ 16 থেকে 17 ঘন্টা, তাই তো? তার বেশি বই কম না। বেশ, উঠি আজ। বাড়ির গেটের বাইরে বেরিয়ে এসে ধূমকেতু বলেন, আমাকে ওই উকিলের কাছে কিছু জানতে হবে। আপনি কিছু বিষয় নিয়ে খোঁজ নিন। 1, এই ভদ্রমহিলা কোন পক্ষের বউ? 2, নস্কর ডাক্তারের কাছে খোঁজ নিন ছোট ছেলের ঠিক কি চোট, আর মেজো ছেলে সত্যি টরে গিয়েছিল কিনা। বাই দি ওয়ে, ওই নর্দমার রিপোর্টটা আর খাটের উপরের অংশের রিপোর্টটা আমাকে কালকে দিতে বলবেন। দেরি করলে শ্যামলকে আমার নাম বলবেন। এখন আমাকে একটু বাড়িতে নামিয়ে দিন, আমি পরে স্কুটি নিয়ে নেব থানায় গিয়ে। আপনি কি সমাধান করে ফেলেছেন? মানে ওই ভদ্রমহিলাকে কি গ্রেপ্তার করব? গ্রেপ্তার করলেও আপনার হাতে কিন্তু মোক্ষম এভিডেন্স নেই, আদালত ছেড়ে দেবে। আর সমাধান, হ্যাঁ, তবে গল্পটা সাজাতে কিছু কারেক্ট সুতো লাগবে। সেগুলো আপনাকে যা যা বললাম করুন, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। ধূমকেতু যেমন সব সময় হয় না, তেমনি ধূমকেতু বড়ুয়াও সব কেসে নাক গলায় না। এটাতে যখন নাক গলিয়েছে, সমাধান শুধু সময়ের অপেক্ষা। বেশ রাতের দিকে ধীমান ফোন করে ধূমকেতুকে। নর্দমার জলে ব্লাডের ট্রেস ছিল, আর খাটের উপরে যে সার্ফ ছিল সেটি ওই অক্সিজেন উৎপাদনকারী কোনো কেমিক্যাল সার্ফ, আর সেই উপাদান আবার নর্দমার জলেও পাওয়া গেছে, ছুরির জলেও ছিল। বাহ বাহ, বেশ। ওই সার্ফটার নাম হবে রেকিড বেনকিজার্স ভ্যানিশ। মনে করুন, হরিশ এনে দেখিয়েছিল। আর মেজো ছেলে সত্যি টুরে গিয়েছিল। আর ওর স্ত্রী কোন পক্ষের? উনি লিগ্যাল স্ত্রী নন। প্রথমজন ছোট দুটো বাচ্চাকে দেখে মারা যাবার পর এক বার থেকে ওনাকে তুলে এনেছিলেন। সেই বার মালিকের রেকর্ডস ঘেঁটে ও খোঁচর দিয়ে এত দ্রুত ইনফরমেশন কালেক্ট করেছি।
তবে এই বাড়িতে ওনাকে স্ত্রীর মর্যাদায় রাখতেন। তাহলে সন্তানাদি? হ্যাঁ, ছোট ছেলে এই মহিলার, আর বাকি দুজনই আগের মৃত স্ত্রীর। ডাক্তার নস্কর কি বলছে? ছোট ছেলের পায়ে ভারী কিছু একটা পড়ে ফ্যালাঞ্জেসে চির ধরেছে। ভেরি গুড। আমার উকিলের সঙ্গে কাল সকালে অ্যাপয়েন্টমেন্ট আছে। আমার স্কুটিটা সনাতনকে দিয়ে একটু প্লিজ পাঠিয়ে দেবেন। এখন জলদি ঘুমাতে চললুম। শুভরাত্রি। পরদিন দুপুরে ধূমকেতু থানায় ফোন করে ধীমানকে বলেন, সন্ধ্যাবেলায় ওই বাড়িতে চলুন, আজ যবনিকাপাত ঘটাবো। আপনার হাতে খুনিকে সঁপে দিয়ে শ্যামলের সঙ্গে এক রেস্তোরাঁয় ডিনার প্ল্যান আছে। বাই। সন্ধ্যাবেলা ভৃত্য সমেত বাড়ির সকলে উপস্থিত ছিল। ধীমান সহ আরও কিছু পুলিশ নিয়ে ধূমকেতু নীতিশ চ্যাটার্জির বাড়িতে প্রবেশ করেন। ঘরের একমাত্র প্রবেশপথে একজন মহিলা পুলিশ আর একজন কনস্টেবল দাঁড়িয়ে রইল। ধরাধরি করে নীতিশবাবুর স্ত্রীকে নিচে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল। প্রবালবাবু ওয়াকার সমেত নিচে নেমে এসে একটি সোফায় বসলেন। তাদের থেকে একটু তফাতে মেজ ছেলে। সকলে ধূমকেতুর দিকে উৎসুক চোখে তাকালে তিনি বলেন, আর একটু অপেক্ষা করুন, উকিলবাবু এলেন বলে। কিছুক্ষণ পরে উকিলবাবু এসে একটি আসন গ্রহণ করলে ধূমকেতু বলেন, অল্প কথায় উকিলবাবু, আপনি লেটেস্ট উইলের ব্যাপারে বলুন, যা আমাকে সকালে বলছিলেন। দেখুন, নীতিশবাবু প্রথমেই 3 ছেলেকে সমানভাবে সম্পত্তি ভাগ করার জন্য আমাকে নির্দেশ দিয়েছিলেন। আমি সেই মতন সব করেছি, কিন্তু কিছুদিন পরেই এক রাত্রে উত্তেজিত হয়ে আমাকে চেঞ্জ করতে বলেন। যদিও এমনিতে চেঞ্জ করতেই হতো, কারণ বড় ছেলে মৃত। তিনি শেষ কথাটা বলেন যে মেজোকে সব অংশ লিখে দিতে হবে, কিন্তু ড্রাফট করে পাঠানোর আগেই। উকিলবাবু নীরব হলেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য মোটিভটা জোরালো করলো। আমি এবার আমার কাহিনী ঠিক যেভাবে বুঝেছি সেইভাবেই পেশ করব। হয়তো কিছু জায়গায় কল্পনার প্রলেপ থাকবে, তবে যুক্তির এখতিয়ার আমি লঙ্ঘন করব না। ধীমানবাবু মন দিয়ে শুনবেন আর সেই মতো কেসটা সাজাবেন। মনে মনে সবটা সাজিয়ে নিয়ে তিনি শুরু করলেন। ওকে, আপাত দৃষ্টিতে অপহরণ ও খুনের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তাতে অনেকের মনেই ধোঁয়াশা থাকতে পারে। আমি এক কথায় বলে দিচ্ছি, সব এক সূত্রে গাঁথা। অবশ্যই আমি আমার মন্তব্যের পক্ষে যুক্তি দেব। এখানে খুনিকে ধরার চেয়েও তাকে প্রমাণ করাটা ছিল কঠিন চ্যালেঞ্জ। এখানে যে তাড়না কাজ করেছে সেটি হলো ভয়। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলে মূল কাহিনীতে ঢুকব। রানী এলিজাবেথের শৈশবকালে একটি মাত্র গায়ে পরার ড্রেস ছিল, তাও সেটি অনেক কষ্টে জোগাড় করা। পরবর্তীকালে তার 3000 মতো ড্রেস ছিল। তার মায়ের যখন মৃত্যুদণ্ড হয়, সেই সময় অসহায় নিরাপত্তাহীন অবস্থায় শতছিন্ন মলিন পরিধান নিয়ে যখন কাঙালের মতো ঘুরছিলেন, কেউ একজন তাকে একটি ড্রেস পরতে দিয়েছিল। সেই সময় সেটি তার মনে হয়েছিল একমাত্র ভালোবাসা আর নিরাপত্তার সম্পদ। পরবর্তীতে রানী হয়েও তার মন থেকে শৈশবের ওই ভয় তিনি দূর করতে পারেননি। তিনি পাগলের মতো ড্রেস কিনতে থাকেন, কারণ সেটি তাকে মানসিক নিরাপত্তা আর শান্তি দিত। এই গল্প এখানে কেন বললাম? সেই একই মানসিক তাড়নায় এখানেও দিনের পর দিন পরপর অপরাধ সংঘটিত হয়েছে। একটু চুপ করলেন ধূমকেতু। সমগ্র ঘরে পিন পতনের নিস্তব্ধতা। তিনি আবার শুরু করলেন। নীতিশবাবু উচ্ছৃঙ্খল লম্পট ছিলেন কিনা জানি না, তবে নিজের প্রথম পক্ষের স্ত্রী মারা যাওয়ার পরে নিজের নাবালক দুটো ছেলেকে লালন পালন করতে এই ভদ্রমহিলাকে নিজের স্ত্রীর আসনে বসিয়েছিলেন। যদিও লিগ্যাল মতে বিয়ে করেননি, পরে এর গর্ভে প্রবালবাবুর জন্ম। এখন আমার মনে হয় মেজ ছেলে নিজের সম্পত্তির ভাগ চাইতেই এই সংসারে প্রথম অশান্তির বীজ বপন হয়। আমার ধারণা উকিলের কাছে তার বাবা যে 3 ভাগ সম্পত্তি করতে চলেছেন সেটা বাড়ির সকলের কাছে আলোচনা করেছিলেন, কিন্তু মেজ ছেলে পঙ্গু ভাইকে সম্পত্তির ভাগ দেওয়াতে বা সৎ ভাইকে সমান সম্পত্তি দেওয়াতে
তিনি আপত্তি জানান। কি সৌরভবাবু, আমি আশা করি ঠিক পথেই যাচ্ছি। এই ছেলে বা এই মহিলাটি সম্পত্তি পাওয়ার জন্য দাবিদার হতে পারে না। আইনত বিয়ে যখন হয়নি, তাহলে এরা দাবিদার হয় কি করে? যাক, তাহলে আমি সঠিক পথেই যাচ্ছি। আপনার রাগ আমার বক্তব্যের পক্ষে সমর্থন করছে। এরপর বাবার সঙ্গে অশান্তির পরে এই বাড়ি ত্যাগ করলেন। ওদিকে এই ঘটনায় এই বাড়ির দুজনের মনে ঢুকল রানী এলিজাবেথের মতো নিরাপত্তাহীনতার ভয়। কারণ আইনত তারা কেউ লিগ্যাল নয়। ফলে আগের উইল বজায় রাখতে নতুন গেম সাজালেন মা এবং ছেলে। বড় ছেলেকে সরিয়ে দিলেন। এখানে একজন সেরিব্রাল পলসি রোগীকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে বাক্সবন্দি করা খুব সহজ, যদিও সে স্থূল চেহারার। কিন্তু আমার মনে হয় নিজের পরিচিত লোকের সঙ্গেই সে বেরিয়েছিল, আর তার কথাতেই বিশ্বাস করে নিজের মৃত্যু ডেকে আনে। তাকে অজ্ঞান করে বাক্সে ঢোকানো হয়েছিল। হাত পা দুটোই বাঁধা ছিল, যাতে জ্ঞান ফিরলেও সে যেন কোনো নড়াচড়া না করতে পারে। তার মৃত্যু নিশ্চিত করেই বাক্সে ঢোকানো হয়, আর সে দম বন্ধ হয়ে মারাও যায়। রিপোর্ট আছে। নেক্সট অপহরণ ছিল জাস্ট ধোঁকা, যাতে নীতিশবাবুর খুনের জন্য বাইরের অপহরণকারীর যুক্তি সাজানো যায়। প্রবালবাবু রেগে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, বাজে গল্প বলার আর জায়গা পেলেন না? চাপকে সোজা করে দিতে হয় আপনার মতন ছাগলকে। ধূমকেতুর চোখ যেন জ্বলে উঠল। এই প্রথম কঠোর গলায় ধূমকেতু বলে ওঠেন, সেই সাহসটাও মনে আনবেন না। গালের পাশে আমার পাঞ্জার একটা ছাপ 22.5 ঘন্টার মতো লাল করে দেবে। হাজার ঘষলেও এর আগে উঠবে না। সিট ডাউন। রাগে ফুঁসতে ফুঁসতে প্রবাল বলে, হ্যাঁ, প্রমাণ দিন, নাকি শুধু গল্প দেবেন? চুপচাপ শুনতে থাকুন, সব পেয়ে যাবেন। এরপরে প্রবালবাবুর মায়ের দিকে তাকিয়ে বলেন, আপনার পায়ে এখন কিছুই নেই, ফালতু আর কষ্ট করে নাটক করবেন না। আগে ছিল হয়তো, তাই হুইল চেয়ার ব্যবহার করতেন বলেই আমার ধারণা। যে দুটো ঘর ছেলে আর মায়েতে শিফট করেছেন, দুটো ঘরেই একই নির্দিষ্ট উচ্চতায় আয়নাতে টিপ লাগানো আছে। সেটা না দাঁড়িয়ে সম্ভব নয়। আর ওষুধের প্যাকেটের ওষুধগুলো রাতের খাবারের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিয়েছিলেন। আপনি জানেন রাতের ডিনারের পর আপনার স্বামী ড্রিঙ্ক করেন, ফলে সেটা এমনিতেই বিষে কনভার্ট হয়ে যাবে। এবার প্রশ্ন হলো, কেন তাহলে পা ভাঙার অভিনয়? কারণ বেডে ওইভাবে শুয়ে থাকলে প্রপারলি চেকিং সম্ভব নয়। 2, ওই পা দিয়ে এমন খুন সম্ভব নয় যেখানে বডি শিফটেড। নিচের ঘরের খাটের সঙ্গে খাট পাল্টাপাল্টি করেছিলেন। এরপর নীতিশবাবুর ঘর থেকে হুইল চেয়ারে করে বডি আপনার ঘরের বেডে এনে ছুরি দিয়ে আরও মনের মতো কেটে আক্রোশ মেটান আপনি এবং আপনার ছেলে দুজনেই। পরে আবার বডি নিয়ে নীতিশবাবুর রুমে শুইয়ে দিলেন। ফিরে রুমে ঢুকে সব মুছে খাট ঘুরিয়ে দিলেন, কারণ হুইল চেয়ারের চাকার দাগ যাতে পুরোটা আমাদের চোখে না পড়ে, শুধু নির্দিষ্ট কিছু জায়গায় থাকে। সঙ্গে আর একটা প্রমাণ দিয়ে রাখি আপনার পায়ের ব্যাপারে। আমি বেশ কিছু টিপ নখ দিয়ে খুঁটে মেঝেতে বিক্ষিপ্তভাবে ফেলে এসেছিলাম। দেখুন, একটি আপনার বাঁ পায়ের চোটের নিচে এখন দিব্যি লেগে আছে। গতকাল আপনাকে যখন বেড থেকে নামিয়ে বেড পরীক্ষা করা হয়, সেই সময় আমি লক্ষ্য করেছি। দেখুন, পায়ের চটিটা তুলুন। ধীমানবাবু নোট করুন, পা ঠিক না থাকলে এইভাবে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়, আর চটিতে টিপ লাগাও সম্ভব নয়। এবার আসি, রক্ত যে মোছামুছি হয়েছে, কেন ফরেন্সিক পরীক্ষায় সেটি ধরা পড়ল না সেই বিষয়ে। এখানে ওরা মোছামুছির উপাদানগুলি একটি বিশেষ ডিটারজেন্ট দিয়ে কেচেছে এবং জায়গাগুলো সেটা দিয়ে মুছে নিয়েছে। এর নাম রেকিট বেনকিজার্স ভ্যানিশ। এই সার্ফের অ্যাক্টিভ উপাদান সোডিয়াম কার্বনেট পেরক্সাইড্রেট, যেটি প্রচুর পরিমাণে অক্সিজেনের বুদবুদ তৈরি করে, যা রক্তের দাগ নিশ্চিহ্ন করে দেয়। এমনকি ডিএনএ অবধি ট্রেস করা যায় না। লুমিনাল টেস্ট করে অনেক সময় মুছার দাগ ট্রেস করা যায়। এই ক্ষেত্রে সেটিও পারবে না, কারণ এর জন্য যে অক্সিজেন লাগে সেটি এই সার্ফ নষ্ট করে দেয়। আমাদের ছোট নায়ক ভালো রিসার্চ করে ফিল্ডে নেমেছিলেন, আর এই খাট পরিবর্তনের টানাটানিতে ওর পায়ের পাতার ফ্যালাঞ্জেস চিড় খেয়েছে। ডাক্তার বলেছেন যে এই চোট পায়ের পাতার উপরে ভারী কিছু পড়ে হয়েছে।
একটু থামলেন ধূমকেতু। মহিলা এবার উঠে এসে ধূমকেতুর পা ধরে হাওয়া করে কেঁদে বলে, আমি খুন করেছি, আপনি আমাকে ফাঁসি দিন। ছোট ছেলে কিচ্ছু করেনি, ও নির্দোষ। ধূমকেতু ইশারা করতেই এক মহিলা পুলিশ ওনাকে ধরে নির্দিষ্ট আসনে বসিয়ে দেয়। এবার ধূমকেতু প্রবালবাবুর দিকে তাকিয়ে বলেন, আপনি সত্যিই অপরাধ করেননি? নিষ্পাপ ও শারীরিকভাবে অক্ষম দাদাকে মেরে ফেললেন, এটা অপরাধ নয়? আপনার ট্রাঙ্ক যাতে সহজে চোখে পড়ে সেই জন্য শুধু পা বাঁধা ছিল, হাত খোলা, কারণ যে ছিদ্রগুলো ছিল সেটি পরে লোক এলে মন দিয়ে বন্ধ করতে হবে তো, তাই না? ও, আপনি তো আবার বৈজ্ঞানিক প্রমাণ চান। বেশ, এবার শুনুন, ট্রাঙ্কের সাইজ কি ছিল? ট্রাঙ্ক লম্বায় 90, চওড়ায় 60 আর উচ্চতায় 42 সেন্টিমিটার। এই তিনটে গুণ করলে কি পাবো? আয়তন। ঠিক। একজন সুস্থ মানুষ 30-এর মধ্যে বয়স প্রতি মিনিটে বাতাস থেকে 250 সিসি অক্সিজেন টানে আর 200 সিসি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এখন 1000 সিসি সমান 1 লিটার। ফলে ওই ট্যাঙ্কে অক্সিজেন ছিল ট্রাঙ্কের আয়তনের সমান, অর্থাৎ 226.8, প্রায় 227 লিটার। ফলে মিনিমাম 16 ঘন্টায় লাগা উচিত 240 লিটার। ধরেই নেওয়া যায় ওই ফুটোগুলো ওপেন ছিল বলে কিছুটা বাড়তি অক্সিজেন পেয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে ফুটোগুলো খুব ছোট, আর সঙ্গে তো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ নিয়মিত হারে করেছে। এর সঙ্গে হিউমিডিটির জন্য আরও অক্সিজেন কমবে। তাই প্রবালবাবুর এই ট্রাঙ্কের নাটকটা যে সাজানো, সেটা কি আর ব্যাখ্যা করতে হবে? তবে অফার চলছে বলে একটা প্রমাণ ফ্রিতে দেব। সেদিন আপনি চুল কাটিয়ে ফিরছিলেন, নিশ্চয়ই দামি সালুনে করিয়েছিলেন, শ্যাম্পু করিয়ে দিয়েছিল নিশ্চয়ই। তাহলে ট্রাঙ্কে তেলের গন্ধ থাকে কি করে? সাধারণত মাথায় তেল মাখলে তার মেয়াদ 48 ঘন্টা, অর্থাৎ আপনি চুল কাটেননি। আরও প্রমাণ দিচ্ছি, চুলের 3টে অংশ আছে। সবচেয়ে বাইরে কিউটিকল, ভিতরে কর্টেক্স, আর তার ভিতরে মেডুলা। এখন মাথার চুলের অগ্রভাগ অর্থাৎ টিপ পরীক্ষা করলে এই 3টে অংশ মিলে ত্রিভুজ আকার দেখায়, আর দাড়ির চুলের অগ্রভাগ দেখায় ডিম্বাকার, আর গড়পড়তা চুলের গ্রোথ বছরে এই 6 ইঞ্চি। তাহলে দাড়ি না হয় কেটে ফেললেন বুঝলাম, কিন্তু মাথার চুল 1 সপ্তাহের মধ্যে এতটা বাড়লো কি করে, যেখানে 1 সপ্তাহ আগে চুল ছেটে এসেছেন বলছেন? শুনুন, আপনার মাথার সামান্য একটি চুল নিয়ে আবার ল্যাবে পরীক্ষা করলে তার ডগা অর্থাৎ টিপের আকৃতি দেখলেই এক্সপার্টরা বলে দেবে কতদিন আগে ছাঁটা হয়েছে। একটু চুপ করে উঠে দাঁড়িয়ে নিজের হাতের ঘড়ির দিকে তাকিয়ে বলেন, ধীমানবাবু, এই দুজনকেই আপনার কাছে রেখে আমি আর শ্যামল এখন বিদায় নিচ্ছি। যা ভালো বুঝবেন করুন, এবার বড্ড খিদে পাচ্ছে। চলো শ্যামল, আর দেরি নয়। শ্যামলকে নিয়ে গটগট করে বেরিয়ে গেলেন ধূমকেতু। বাইরে থেকে তার উচ্চস্বরে হাসির আওয়াজ ভেসে আসে। শুনছিলেন ধূমকেতু সিরিজের প্রথম গল্প অপরাধের নেপথ্যে। রচনা শ্রী তন্ময় বিশ্বাস। নতুন এই গোয়েন্দাকে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলুন ঝটপট আরও ভালো ভালো গল্প শোনার জন্য। তাহলে ফিরে আসছি পরের দিন আরও একটি অন্য স্বাদের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।